তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পগুলির আরেকটি গল্প কালাপাহাড়। আজকে কালাপাহাড় গল্পে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। সংসারে অবুঝকে বোঝাইতে যাওয়ার তুল্য বিরক্তিকর আর কিছু নাই। বয়স্ক অবুঝ শিশুর চেয়ে অনেক বেশি বিপত্তিকর। শিশু চাঁদ চাইলে তাহাকে চাঁদের পরিবর্তে মিষ্টান্ন দিলে সে শান্ত হয়, তাহা না হইলে প্রহার করিলে সে কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িয়া শান্ত হয়। কিন্তু বয়স্ক অবুঝ কিছুতেই বুঝিতে চায় না এবং ভবির মতো ভুলিতেও চায় না। যশোদানন্দ বহু যুক্তিতর্ক দিয়েও বাপকে বুঝাইতে পারিল না। অবশ্যই যাহাকে বলে তিক্ত বিরক্ত। তাই হইয়া সে বলিল, তবে তুমি যা মনে করো তাই করো গে, যাও দুটি হাতি কিনে আনো গে। কল্পিত হাতি দুইটা বুধ করি সোঁড় ঝাড়িয়া রংলালের গায়ে জল ছিটাইয়া দিল। রংলাল রাগিয়া আগুন হইয়া উঠিল। সে হুঁকা টানিতেছিল। কথাটা শুনিয়া কয়েক মুহূর্ত ছেলের মুখের দিকে চাহিয়া রইল। তারপর অকস্মাৎ হাতের হুঁকাটা সজোরে মাটির উপর আছাড় মারিয়া ভাঙিয়া ফেলিয়া বলিল, এই নে। যশোদা অবাক হইয়া বাপের মুখের দিকে চাহিয়া রইল। রংলাল বলিল, হাতি হাতি বলি, ওরে হারামজাদা, কখন আমি হাতি কিনবো বলেছি? যশোদা এক কথার কোনো জবাব দিল না। সেও রাগে ফুলিতেছিল, গুম হইয়া বসিয়া রহিল। রংলাল এতক্ষণ বোধ হয় হাতি কেনা কথাটা একটা জবাব খুঁজিয়া পাইয়াছিল। সেও এবার শ্লেষপূর্ণ স্বরে বলিল, হাতি কেন? দুটো ছাগল কিনবি, বরং ফলাও চাষ হবে, বাঁশের ঝাড়ের মতো ধানের ঝাড় হবে, 3 হাত লম্বা শীষ। চাষার ছেলে লেখাপড়া শিখলে এমনি মুখ্যই হয় কিনা? বলি, আরে মুখ্য, ভালো গরু না হলে চাষ হয়? লাঙ্গল মাটিতে ডুববে 1 হাত করে, 1 হেঁটু মাটি হবে গদগদে মোলাম ময়দার মতো, তবে তো দান হবে, ফসল হবে। রংলাল ধরিয়াছে আবার সে গরু কিনবে। এই গরু কেনার ব্যাপার লইয়া মতদৈত্য হেতু পিতা পুত্রের কয়েকদিন হইতেই কথা কাটাকাটি চলিতেছে। রংলাল বেশ বড় চাষি। তাহার জুত জমাও মোটা, জমিগুলি প্রথম শ্রেণীর। চাষের উপর যত্ন অপরিসীম। বলশালী প্রকাণ্ড যেমন তাহার দেহ, চাষের কাজে খাটেও সে তেমনি অসুরের মতো। কার্পণ্য করিয়া 1 বিন্দু শক্তিও সে কখনো অবশিষ্ট রাখে না। বোধ হয় এ কারণে গরুর উপর তাহার প্রচণ্ড শখ। তাহার গরু চাই সর্বঙ্গ সুন্দর, কাঁচা বয়স, বাহারি রং, সুগঠিত শিং, সাপের মতো লেজ এবং আরো অনেক কিছু গুণ না থাকিলে গরু তাহার পছন্দ হয় না। এবার একটা কথা, এ চাকলার মধ্যে তাহার গরুর মতো গরু যেন আর কাহারও না থাকে। গরুর গলায় সে ঘুঙুর ও ঘণ্টার মালা ঝুলাইয়া দেয়। 2টি বেলা ছেঁড়া চট দিয়া তাহাদের সর্বাঙ্গ ঝাড়িয়া মুছিয়া দেয়। শিং 2টিতে তেল মাখায়। সময়ে সময়ে তাহাদের পদসেবাও করে। কোনোদিন পরিশ্রম বেশি হইলে তাহাদের পা টিপিতে টিপিতে বলে, আহা কেষ্টর জীব। গত কয়েক বছর অজন্মার জন্য এবং পুত্র যশোদাকে স্কুলে পড়াইবার খরচ বহন করিতে হওয়ায় রংলালের অবস্থা ইদানিং একটু অসচ্ছল হইয়া পড়িয়াছে। কিন্তু যশোদা এবার মেট্রিক পাশ করিয়াছে, আর গতবার ধানও মন্দ হয় নাই। এই জন্য এবার রংলাল ধরিয়া বসিয়াছে, ভালো গরু তাহার চাই। 1 জোড়া গরু গতবার মাত্র কেনা হইয়াছে, কিন্তু তাহাদের প্রতি রংলালের মমতা নাই। গরু 2টি ছোটও নয় এবং মন্দও কোনো মতে বলা চলে না, কিন্তু এই অঞ্চলে তাহাদের চেয়েও ভালো গরু অনেকের আছে। যশোদা বলিতেছে, এ বৎসরটা ওতেই চলুক, আমি চাকরি বাকরি একটা কিছু করি, আর এবারও যদি ধান ভালো হয় তবে কিনো, এখন আসছে বছর। কিনতে গেলে 200 টাকার কম তো হবেই না, সেটাকে তুমি এখন পাবে কোথা?
টাকা কোথা হইতে আসিবে সে রংলাল জানে না, তবু গরু তাহার চাই। অবশেষে রংলালের জেদে বজায় থাকিল। যশোদা রাগ করিয়া আর কোনো আপত্তি করিল না। টাকাও জোগাড় হইয়া গেল। যে গরু জোরটা তাহার ছিল সে জোরটা বেচিয়ে হইল 100 টাকা। বাকি 100 টাকার সংস্থান করিয়া দিল যশোদার মা। সে রংলালকে গোপনে বলিল, ওর সঙ্গে ঝগড়া করে কি হবে? তুমি গরু কিনে আনো না, কিনে আনলে তো কিছু বলতে পারবে। রংলাল খুশি হইয়া বলিল, বেশ বলেছ, তাই করি। তারপর ও আপনার মাথার ঠুকুক কেনে? যশোদার মা বলিল, এ গরু দুটো বেছে দাও, আর এই নাও, এগুলি বন্ধক দিয়ে গরু কেন তুমি? ভালো গরু নইলে গোয়াল মানায়? সে আপনার গয়না কয়খানি রংলালের হাতে তুলিয়া দিল। রংলাল আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল। যাক, রংলাল টাকা করে সংগ্রহ করিয়া পাচন্দি গ্রামের গরু মহিষের বাজারে যাইবার সংকল্প করিল। বাছিয়া বাছিয়া মনের মতো দুটি গরু সংগ্রহ করিবে, হয় দুধের মতো সাদা, দধিমুখ কালো। কিন্তু পাচন্দির হাটে প্রবেশ করেই সে অবাক হইয়া দাঁড়াইয়া গেল। হা, এ যে, ওরে বাস রে, এ যে হাজার হাজার রে বাবা! হাজার হাজার না হলেও গরু মহিষ দুই মিলিয়া 1000 খানেক পাচন্দির হাটে আমদানি হয়, আর মানুষ তেমনি অনুপাতে জুটিয়াছে। গরু মহিষের চিৎকারে মানুষের কলরবে সে এক অদ্ভুত কোলাহল ধ্বনিত হইতেছে। মাথার উপর সূর্য তখন মধ্যাকাশে। যেখানটায় জানোয়ার কেনা বেচা হইতেছে সেখানে এক ফোঁটা ছায়া কোথাও নাই। মানুষের সেদিকে ভ্রুক্ষেপ নাই। তাহারা অক্লান্তভাবে ঘুরিতেছে। রংলাল সেই ভিড়ের মধ্যে মিশিয়া গেল। গরুগুলি এক জায়গায় গায়ে গায়ে ঘেঁষিয়া দাঁড়াইয়া আছে, চোখের চকিত দৃষ্টি। পাইকারগুলো চিৎকার করিতেছে ফেরিওয়ালার মতো, এই যায়, এই গেল, বাঘ বাচ্চা, আরবি ঘোড়া। রংলাল তীক্ষ্ণ দৃষ্টিতে আপনার মনের মতো সামগ্রী সন্ধান করিতেছিল। ওই দিকটায় গোলমাল উঠিতেছে প্রচণ্ডতর। কান পাতা যায় না, মনে হয় যেন দাঙ্গা বাঁধিয়াছে। রংলাল ওই দিকটার পানেই চলিল। এ দিকটায় মহিষের বাজার। কালো কালো দুর্দান্ত জানোয়ারগুলিকে অবিরাম ছুটাইয়া লইয়া বেড়াইতেছে। পাইকারের দল চিৎকার করিয়া বড় বড় বাঁশের লাঠি দিয়া অবিশ্রান্ত পিটিতেছে, আর জানোয়ারগুলো ছুটিয়া বেড়াইতেছে জ্ঞান শূন্যের মতো। কতগুলা একটা পুকুরের জলে পড়িয়া আছে। নেহাত কচি বাচ্চা হইতে বুড়া মহিষ পর্যন্ত বিক্রয়ের জন্য আনিয়াছে। কতগুলার গায়ের চামড়া উঠিয়া গিয়া রাঙা ঘা থকথক করিতেছে। আরও একটু দূরে আমগাছি ঘেরা একটা পুকুরের পাড়েও লোকের ভিড়। রংলাল সেখানে কি আছে দেখিবার জন্য চলিল। একটা পাইকার মহিষ তাড়াইয়া আনিতেছিল। সহসা তার আস্ফালিত লাঠি গাছটা হাত হইতে খুশিয়া রংলালের কাছে আসিয়া পড়িল। রংলালের একটু রাগ হইল। সে লাঠি গাছটা তুলিয়া লইল। পাইকারটার অবসর নেয়। সে অত্যন্ত ব্যস্ততা প্রকাশ করিয়া বলিল, দাও দাও, লাঠি গাছটা দাও। যদি আমার গায়ে লাগতো? তা তোমার লাগতো না হয়, খানিক টুকসা রক্ত পড়তো, আর কি হতো? রংলাল অবাক হয়ে গেল। রক্ত পড়তো, আর কি হতো? দাও দাও ভাই, দিয়ে দাও, হাত ফসকে গিয়েছে, দাও দাও। রংলালকে ভালো করিয়া দেখিয়া এবার পাইকারটি বিনয়ে প্রকাশ করিল। লাঠি গাছটা দিতে গিয়া রংলাল শিহরিয়া উঠিল। এ কি, লাঠির প্রান্তে যে সূচির অগ্রভাগ বাহির হইয়া রহিয়াছে। পাইকারটা হাসিয়া বলিল, ও, আর দেখে কাজ নেই, দিয়ে দাও ভাই। রংলাল বেশ করিয়া দেখিল সূচের অগ্রভাগে বটে, একটা নয়, 2-3টা। হঠাৎ শোনা কথা তাহার মনে পড়িয়া গেল। পাইকাররা লাঠির ডগায় সূচ বসাইয়া রাখে, ওই সূচের খুঁচে খাইয়াই মহিষগুলো এমন জ্ঞান শূন্যতার মতো ছুটিয়া বেড়ায়। উফ! সে একটা দীর্ঘশ্বাস ফেলিল। পাইকারটা বলিল, কি কিনবিনি কর্তা? মহিষ কিনব তো লও, ভালো মহিষ দিব, সস্তা দিব। এই এই বলিয়া রংলালকে দেখাইয়া সে মহিষগুলাকে ছুটাইতে আরম্ভ করিল। বাপরে বাপ, বলিহারি বাপরে আমার!
মধ্যে মধ্যে আবার আদরও সে করিতেছে। রংলাল আসিয়া উঠিয়া এলো বাগানে। চারিপাশে মহিষের মেলা, এগুলি বেশ হৃষ্টপুষ্ট আর অযথা তাড়নার ফলে ছুটিয়াছে, বেড়াইতেছে না। শান্তভাবে কোনটি বসিয়া কোনটি দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখ বুজিয়া রুমন্থন করিতেছে। গরু এ বাগানে নাই। রংলাল সেখান হইতে ফিরিল, কিন্তু একেবারে বাগানের শেষ প্রান্তে আসিয়া থমকিয়া দাঁড়াইল। এ কি, মহিষ না হাতি? এত প্রকাণ্ড বিপুলাকায় মহিষ রংলাল কখনো দেখে নাই। কয়জন লোকও সেখানে দাঁড়াইয়াছিল। একজন বলিতেছিল, এ মোষ কে লেবে বাবা? পাইকারটা বলিল, এ লেবে ভাই বাজায় জমিদারে, আর লেবে যার লক্ষ্মী নাই সে। ঘুরছি তো 5-7 হাট, দেখি আবার কোথাও যাব। অন্য একজন বলিল, এ মোষ গেরস্তেতে নিয়ে কি করবে? এর হালের মুঠো ধরবে কে? তার জন্য এখন লোক খোঁজো। পাইকার বলিল, আরে ভাই, বুদ্ধিতে মানুষ বাঘ বশ করেছে, আর এত মোষ, লাঙ্গল বড় করলে জানোয়ারের জব্দ। এর লাঙ্গল মাটিতে ডুববে 1.5 হাত। রংলাল তীক্ষ্ণ প্রশংসমান দৃষ্টিতে মহিষ জোড়াটার দিকে চাহিয়া ছিল। বলিহারি বলিহারি, দেহের অনুপাতে পাগুলো খাটো, অবক্ষ পঙ্ক হইতে অন্তত 20 মণ ওজন তো স্বচ্ছন্দে ওই খাটো পায়ে খুঁটি দিয়া তুলিয়া লইবে। কি কালো রং, নিখোষের মতো কালো। শিং দুইটির বাহার সবচেয়ে বেশি, আর দুইটি কি এক ছাঁচে ঢালিয়া গড়িয়াছে, যেন যমজ শিশু। কিন্তু দামে কি সে পড়িবে? আচ্ছা, দেখাই যাক। হাট ভাঙিয়া শিশু লুপ্ত পর্যন্ত চলিয়া যাক, তখন দেখা যাইবে। পাইকারটাও তো বলিল, 5-7টা হাটে কেউ খরিদ্দার জুটে নাই। কথা তো শুধু টাকারই নয়, সকলের চেয়ে বড় কথা, ওই জানোয়ার দুইটি বিপুল উদর। রংলাল ওই মহিষ দুইটি কিনিয়া ফেলিল, কিছুতেই সে প্রলোভন সংবরণ করিতে পারিল না। ওই টাকাতেই তাহার হইল। পাইকারটাও কয়েকটা হাত ঘুরিয়া ঘুরিয়া বিরক্ত হইয়া উঠিয়াছিল। অনেকগুলি টাকা তাহার এত দিন আবদ্ধ হইয়া আছে। সে দেখিল সত্যই রংলালের আর সম্বল নাই। তখন 198 টাকাতেই মহিষ দুইটি রংলালকে দিয়া দিল। রংলালের মুখখানা উজ্জ্বল হইয়া উঠিল। সে কল্পনা নেত্রে দেশের লোকের সপ্রশংস বিস্ফারিত দৃষ্টি যেন প্রত্যক্ষ নিরীক্ষণ করিল। কিন্তু যত সে বাড়ির নিকটবর্তী হইল, ততই তাহার উৎসাহ ক্ষীণ হইয়া অবসাদ প্রবল হইয়া উঠিল। লেখাপড়া জানা ছেলেকে তাহার বড় ভয়। তাহার কথাবার্তার জবাব দিতে রংলালকে হাঁপাইয়া উঠিতে হয়। তাছাড়া এত বড় 2টা জানোয়ারের উদর পূর্ণ করা তো সহজ নয়। একটাতেই দৈনিক 1 পনেরও বেশি খড় নস্যের মতো উদর স্বাদ করিয়া ফেলিবে। গিন্নি, যশোদার মা কি বলিবে? সে মহিষের নাম শুনিলে জ্বলিয়া যায়। রংলাল মনে মনে চিন্তা করিয়া ক্লান্ত হইয়া অবশেষে একসময় বিদ্রোহ করিয়া ওঠে। কেন, কিসের ভয়ে? কাহাকেই বা ভয়? গরিব বা কাহার? সম্পত্তির মালিকই বা কে? কাহার কথার অপেক্ষা করে সে? চাষ কেমন হইবে সে কথা কেহ জানে? রংলালের মনে হইল মাটির নিচে ঘুমন্ত লক্ষ্মীর যেন ঘুম ভাঙিতেছে। মাটির নিরন্ধ্র আস্তরণ লাঙ্গলের টানে চৌচির করিয়া দিলেই মা ঝাঁপিকানি কাকে করিয়া পৃথিবী আলো করিয়া আসন পাতিয়া বসিবেন। 1 হাঁটু দলে দলে কাদা, কেমন সুদা সুদা গন্ধ। ধানের চারা 3 দিনে 3 মুঠি ধরিয়া বাড়িয়া উঠিবে। কিন্তু এ ভাবটুকু তার স্থায়ী হয় না। সে আবার ছেলে ও স্ত্রীর মুখ মনে করিয়া স্থিমিত হইয়া পড়ে। মনে মনে সে তাহাদের তুষ্টি সাধনের জন্য তুষামোদ বাক্য রচনা আরম্ভ করিল। বাড়িতে আসিয়াই সে যশোদাকে হাসিতে হাসিতে বলিল, হাতি 1 জোড়া কিনলাম, তোর কথাই থাকলো। যশোদা মনে করিল বাবা বোধ হয়ে প্রকাণ্ড উঁচু 1 জোড়া বলদ কিনিয়াছে। সে বলিল, বেশি বড় গরু ভালো নয় বাপু, বেশ শক্ত শক্ত গিট গিট গরম হবে, উঁচুতে খুব বড় না হয়, সেই তো ভালো। এক মুখ হাসিয়া রংলাল বলিল, গরুই কিনি নাই আমি, মোষ কিনলাম। যশোদা সবিস্ময়ে বলিল, মোষ? হ্যাঁ,
যশোদার মাও বলিল, মুষ কিনলে তুমি? হ্যাঁ, আর এমন করে হেসো না বাপু তুমি, আমার গা জ্বলে যাচ্ছে। যশোদার মা ঝংকার দিয়ে উঠিল, আহা, আগে তাই চোখে একবার দেখো, দেখি যা হয় বলো। লাও লাও, জলের ঘটি লাও, হলুদ লাও, তেল লাও, সিঁদুর লাও, চলো দুর্গা বলে ঘরে ঢুকাও তো। দেখিয়া শুনিয়া যশোদার মুখ আরো ভারী হয়ে উঠিল। সে বলিল, নাও, এবার চালের খড় কোকাচাও টেনে নিয়ে দিও শেষে। ওকে সোজা পেট, এক একটির কুম্ভকর্ণের মতো খোরাক চাই, যোগীও কোথা থেকে যোগাবে? যশোদার মা অবাক হইয়া মহিষ দুইটাকে দেখিতেছিল। হোক ভয়ঙ্কর, তবু একটা রূপ আছে যাহার আকর্ষণে মানুষকে চাহিয়া দেখিতে হয়। মহিষ দুইটা ঈষৎ মাথা নামাইয়া তীর্যক ভঙ্গিতে সকলকে চাহিয়া দেখিতেছিল। চোখের সামনে অংশের নিচে রক্তাভ সাদা ক্ষেত্র খানিকটা বাহির হইয়া পড়িয়াছে। ভীষণ রূপের উপযুক্ত দৃষ্টি। রংলাল বলিল, দাও, পায়ে জল দাও। বাবারে, ওদের কাছে আমি যেতে পারব না। না না না, এসো তুমি, কাছে এসো, কোনো ভয় নাই, চলে এসো তুমি, ভারী ঠান্ডা। যশোদার মা অত্যন্ত ভয়ে ভয়ে আগাইয়া আসে। মহিষ দুটি ফুস করিয়া নিঃশ্বাস ফেলিয়া কিছু বোধ করিল বলিতে চাহে। রংলাল বলিল, এই খবরদার, মা হয় তোদের, ফ্যান দেবে, ভাত দেবে, ভুসি দেবে, বাড়ির গিন্নি চিনে রাখ। তবু যশোদার মা সরিয়া আসিয়া বলিল, না বাপু, এই তেল সিঁদুর হলুদ তুমি দিয়ে দাও, ও আমি পারবো না। যে কালা পাহাড়ের মতো চেহারা। রংলাল বলিয়া উঠিল, বেশ বলছে, একটার নাম থাকুক কালা পাহাড়। এইটাই বেশি মোটা, এটাই হলো কালা পাহাড়। আর এইটার নাম কি হবে বলো দেখি? একটু চিন্তা করিয়ে সে বাবার বলিল, আর একটার নাম কুম্ভকর্ণ। যশোদা বলেছে, বেশ বলেছে। যশোদার মাও খুশি হইয়া উঠিল, কিন্তু যশোদা খুশি হইল না। রংলাল বিরক্ত হইয়া বলিল, গোমরা মুখে আমি দেখতে লারি, সে গরুই হোক আর গোসাই হোক। রংলাল কালা পাহাড়ের পিঠে চড়িয়া কুম্ভকর্ণকে তাড়া দিতে দিতে তাহাদের নদীর ধারে চড়াইতে লইয়া যায় সকালেই, ফেরে বেলা 3টায়। শুধু যে একটা খড় বাছাইবার জন্য সে করে তা নয়, এটা তাহাকে নেশার মতো পাইয়া বসিয়াছে। বাড়ির সমস্ত লোক ইহার জন্য বিরক্ত, এমনকি যশোদার মা পর্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে। রংলাল হাসিয়া বলে, এবার খড় কত টাকার বেশি তা দেখ, খড় বেচেই এবার একখানা গয়না তোমার হবে। যশোদার মা বলে, গয়নার জন্য আমার ঘুম হয় না, না তোমাকে দিনরাত আগুনের ছ্যাঁকা দিই, বলো তো তুমি। যশোদা বলে, যাবে কোন দিন সাপের কিংবা ঘাটের পেটে। সত্য কথা, নদীর ধারে সাপের উপদ্রব খুব, এবং বাঘও মাঝে মাঝে দুই একটা ছটকাইয়া আসিয়া পড়ে। রংলাল সেসব গ্রাহ্যই করে না। সে নদীর ধারে গিয়ে একটা গাছতলায় গামছা বিছাইয়া শুইয়া পড়ে। মহিষ দুইটা ঘাস খাইয়ে বেড়ায়। উহারা দূরে গিয়া পড়িলে সে মুখে এক বিচিত্র শব্দ করে, আ আ, অবিকল মহিষের ডাক। দূর হইতে সে শব্দ শুনিয়া কালা পাহাড় ও কুম্ভকর্ণ ঘাস খাওয়া ছাড়িয়া মুখ কচু করিয়া শোনে। তারপর উহারাও ওই আ আ শব্দে সাড়া দিতে দিতে দ্রুত বেগে হেলিয়া দুলিয়া চলিয়া আসে। কখনো কখনো বা ছুটিতে আরম্ভ করে। রংলালের কাছে আসিয়া তাহার মুখের দিকে চাহিয়া দাঁড়ায়, যেন প্রশ্ন করে, ডাকিতেছ কেন? রংলাল দুইটার গালি দুইটা হাতে একটু করিয়া চোর বসাইয়া দিয়ে বলে, পেটে তোদের আগুন লাগো, খেতে খেতে কি বেলা চলে যাবে নাকি? এই কাছে পিঠে চড়ে খা। মহিষ দুইটা আর যায় না। তাহারা সেখানে শুইয়া পড়িয়া চোখ বুজিয়া রোমন্থন করে। কখনো বা নদীর জলে আখণ্ড ডুবিয়া বসিয়া থাকে। রংলাল ডাকিলে জলসিক্ত গায়ে উঠিয়া আসে। মাঠে যখন সে লাঙ্গল চালায়, তখন প্রকাণ্ড বড় লাঙ্গলখানা সজোরে মাটির বুকে চাপিয়া ধরে। কালা পাহাড় ও কুম্ভকর্ণ অবলীলাক্রমে টানিয়া চলে। প্রকাণ্ড বড় বড় মাটির চাই দুই ধারে উল্টাইয়া পড়ে।
এক হাতে উপর গভীর তলদেশে উন্মুক্ত হইয়া যায়। প্রকাণ্ড বড় গাড়িটার এক তলায় ঘরের সামনে উঁচু করিয়া ধানের বোঝা চাপাইয়া দেয়। লোকে সবিস্ময়ে দেখে রংলাল হাসে। মাঝে মধ্যে কালাপাহাড়ও কুম্ভকর্ণকে লইয়া বিষম বিপদ বাঁধিয়া ওঠে। এক একদিন তাহাদের মধ্যে কি মনান্তর যে ঘটে। উহারা দুইটা যুদ্ধমান অসুরের মতো সামনাসামনি দাঁড়াইয়া ক্রোধে ফুলিতে থাকে। মাথা নিচু করিয়া আপন আপন শিং উদ্ধত করিয়া সম্মুখের দুই পা মাটিতে ঠুকিতে আরম্ভ করে। তারপরে যুদ্ধ আরম্ভ হইয়া যায়। এক রংলাল ছাড়া সে সময় আর কেহ তাহাদের মধ্যে যাইতে সাহস করে না। রংলাল প্রকাণ্ড একগাছা বাঁশের লাঠি হাতে নির্ভয়ে তাহাদের মধ্যে পড়িয়া দুর্দান্তভাবে দুইটাকে পিটাইতে আরম্ভ করে। প্রহরের ভয়ে দুইটাই সরিয়া দাঁড়ায়। রংলাল সেদিন দুইটাকে সাজা দেয়, পৃথক গোয়ালে তাহাদের আবদ্ধ করিয়া অনাহারে রাখে। তারপর পৃথকভাবেই তাহাদের স্নান করাইয়া পেট ভরিয়া খাওয়াইয়া তবে একসঙ্গে মিলিতে দেয়। সঙ্গে সঙ্গে অনেক উপদেশ দেয়, চি ঝগড়া করতে নাই, একসঙ্গে মিলেমিশে থাকবি তবে তো। যাক, বৎসর তিনেক পরে অকস্মাৎ একদিন একটা দুর্ঘটনা ঘটিয়া গেল। গ্রীষ্মের সময় রংলাল নদীর ধারে বেশ একটি কুঞ্জবনের মতো গুল্ম আচ্ছাদনের মধ্যে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন ছিল। কালাপাহাড় ও কুম্ভকর্ণ অদূরেই ঘাস খাইতেছে। অকস্মাৎ একটা বিজাতীয় ফেস ফেস শব্দে ঘুম ভাঙিয়া চোখ মিলিয়া রংলালের রক্ত হিম হইয়া গেল। নিবিড় গুল্ম বনটার প্রবেশ পথের মুখেই একটা চিতাবাঘ হিংস্র দৃষ্টিতে তাহারই দিকে চাহিয়া আছে। হিংস্র লোলপতায় তাহার দাঁতগুলো বাহির হইয়া পড়িয়াছে। সে ফেস ফেস শব্দ করিয়া বোধহয় আক্রমণের সূচনা করিতেছে। রংলাল ভীরু নয়। সে পূর্বে কয়েকবার চিতাবাঘ শিকারে একা বিশেষ অংশগ্রহণ করিয়াছে। রংলাল বেশ বুঝিতে পারিল সংকীর্ণ প্রবেশ পথের জন্য বাঘটা ভিতরে প্রবেশ করিতে ইতস্তত করিতেছে, নতুবা ডুবন্ত অবস্থাতে সে তাহাকে আক্রমণ করিত। সে দ্রুত হামাগুড়ি দিয়া বিপরীত দিকে পিছাইয়া গিয়া কুঞ্জবনটার মধ্যস্থলে প্রকাণ্ড গাছটাকে আড়াল করিয়া আরম্ভ করিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুহূর্তের মধ্যেই উত্তর আসিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাঘটা চকিত হইয়া কুঞ্জবনটার মুখ হইতে সরিয়া আসিয়া চারিদিকে চকিত দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল উহার দিকে অগ্রসর হইয়া আসিতেছে কালাপাহাড় ও কুম্ভকর্ণ। সেও দম্ভ বিস্তার করিয়া গর্জন করিতে আরম্ভ করিল। রংলাল দেখিল কালাপাহাড় ও কুম্ভকর্ণের সে এক অদ্ভুত মূর্তি। তাহাদের এমন ভীষণ রূপ সে কখনো দেখে নাই। তাহার ক্রমশ পরস্পরের নিকট হইতে সরিয়া বিপরীত দিকে চলিতেছিল। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল বাঘটার একদিকে কালাপাহাড়, অন্যদিকে কুম্ভকর্ণ, মধ্যে বাঘটা চঞ্চল হইয়া উঠিয়াছে। সে নিজের বিপদ বুঝিতে পারিয়াছে। বাঘটা ছোট, তবু সে বাঘ। সে বোধহয় অসহিষ্ণু হইয়া অকস্মাৎ একটা লাফ দিয়া কুম্ভকর্ণের উপর পড়িল। পর মুহূর্তেই কালাপাহাড় তাহার উদ্ধত শিং লইয়া তাহাকে আক্রমণ করিল। কালাপাহাড়ের সিংহাঘাতে বাঘটা কুম্ভকর্ণের পিঠ হইতে ছিটকাইয়া দূরে পড়িয়া গেল। আহত কুম্ভকর্ণ উন্মত্তের মতো বাঘটার উপর নত মস্তকে উন্নত শৃঙ্গ লইয়া ঝাঁপাইয়া পড়িল। কুম্ভকর্ণের শিং দুইটা ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং অপেক্ষাকৃত সোজা। একটা শিং বাঘটার তলপেটে সোজা ঢুকিয়া গিয়া বাঘটাকে যেন গাতিয়া ফেলিল। মরণ যন্ত্রণায় কাতর বাঘটাও দারুণ আক্রোশে তাহার ঘাড়টা মটকাইয়া ধরিল। ওই দিক হইতে কালাপাহাড়ও আসিয়া বাঘটার উপর শৃঙ্গাঘাত আরম্ভ করিল। রংলাল তখন বাহির হইয়া আসিয়াছে। সেও দারুণ উত্তেজনায় জ্ঞান শূন্যতার মতো চালাইতে আরম্ভ করিল তাহার বাঁশের লাঠি। কিছুক্ষণের মধ্যে যুদ্ধমান দুইটা জন্তুই মাটিতে গড়াইয়া পড়িল। বাঘটার প্রাণ তখনও থাকিলেও সে অত্যন্ত ক্ষীণ। শরীরের শুধু দুই একটা আক্ষেপ মাত্র স্পন্দিত হইতেছিল। কুম্ভকর্ণ পড়িয়া শুধু হাঁপাইতেছিল। তাহার দৃষ্টি রংলালের দিকে, চোখ হইতে দর দর ধারে জল গড়াইতেছে। রংলাল বালকের মতো কাঁদিতে আরম্ভ করিল। বিপদ হইল কালাপাহাড়কে লইয়া।
সে অবিরাম আ করিয়া চিৎকার করে আর কাঁদে। রংলাল বলিল, জোর নইলে ও থাকতে পারছে না, জোর একটা এই হাটেই কিনিতে হইবে। পরের হাটেই সে অনেক দেখিয়া শুনিয়া চড়া দামে কালা পাহাড়ের জোর কিনিয়া ফেলিল। টাকা লাগিল অনেক, একটারই দাম দিতে হইল 150 টাকা। কিন্তু তবু কালা পাহাড়ের যোগ্য সাথী হইল না। তবে এটার বয়স এখনো কাঁচা, এখনো পারিবে। ভবিষ্যতে 2-1 বৎসরের মধ্যেই কালা পাহাড়ের সমকক্ষ হইবে বলিয়া মনে হয়। এই তো সবে 4খানি দাঁত উঠিয়াছে। কালা পাহাড় কিন্তু তাহাকে দেখিবা মাত্র ক্রুদ্ধ হইয়া উঠিল। সে শিং বাঁকাইয়া পা দিয়া মাটির খুঁড়িতে আরম্ভ করিল। রংলাল তাড়াতাড়ি কালা পাহাড়কে শিকলে আবদ্ধ করিয়া দূরে বাঁধিয়া বলিল, পছন্দ হচ্ছে না বুঝি ওকে? না, ওসব হবে না, মারলে হাড় ভেঙে দেব তোমার তাহলে। হ্যাঁ। নতুনটাকে বাঁধিয়া জাপ দিয়া সে বাড়ির ভিতর আসিয়া স্ত্রীকে বলিল, কালা পাহাড় তো খেপে উঠেছে একে দেখে, সে রাগ কত। যশোদার মা বলিল, আহা বাপু, কুম্ভকর্ণকে বেচারা বলতে লাড়ছে, কতদিনের ভাব। কথাটা বলিয়াই সে স্বামীর দিকে চাহিয়া ফিক্কিরি হাসিয়া ফেলিল। রঙ্গলালও হাসিল। এদিক ওদিক চাহিয়া দেখিয়া সে ফিসফিস করিয়া বলিল, যেমন তোমাতে আমাতে মরণ তোমার, কথার সিঁড়ি দেখো কেন? ওরা হলো বন্ধু। তা বটে। রংলাল পরাজয় মানিয়াও পুলকিত না হইয়া পারিল না। তারপর বলিল, উঠো উঠো, চলো, জল তেল সিঁদুর হলুদ নিয়ে চলো। ঠিক এই সময় বাড়ির রাখালটা ছুটিয়া আসিয়া বলিল, ওগো মোরল মশাই, শিগগির এসো গো, কালা পাহাড় নতুনটাকে মেরে ফেলালে। সে কি রে, শিকল দিয়ে বেঁধে এলাম যে। রংলাল ছুটিয়া বাহির হয়ে গেল। রাখালটা পিছনে পিছনে আসিতে আসিতে বলিল, গোজ উপর ফেলালছে মশাই, আর যে গাংড়াচ্ছে, এতক্ষণ হয়তো মেরেই ফেলালে। রংলাল আসিয়া দেখিল রাখালটা কথা এক বিন্দু অতিরঞ্জিত নয়। শিকল সমেত খড়িটাকে উপড়াইয়া সে আবদ্ধ নতুন মোষটাকে দুর্দান্ত ক্রোধে আক্রমণ করিয়া প্রহার করিতেছে। নতুনটা একে কালা পাহাড়ের অপেক্ষা দুর্বল এবং এখনো তাহার বাল্য বয়স উত্তীর্ণ হয় নাই। তাহার উপর আবদ্ধ অবস্থায় একান্ত অসহায়ের মতো পড়িয়া গিয়া সে শুধু কাতর আর্তনাদ করিতেছে। রংলাল লাঠি মারিতে মারিতে আরম্ভ করিল, কিন্তু তবু কালা পাহাড়ের গ্রাহ্য নয়। সে নির্মমভাবে নবাগতকে আঘাত করিতেছিল। বহু কষ্টে যখন কালা পাহাড়কে কোনরূপে আয়ত্তাধীন করা গেল, তখন নতুন মহিষটার শেষ অবস্থা। রংলাল মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। যশোদা বলিল, ওকে আর ঘরে রাখা হবে না, বেঁচে দাও ওকে। আবার ওর জ্বর আনলে ও আবার মারামারি করবে, ও মোষ গরম হয়ে গিয়েছে। রংলাল কথার উত্তর দিতে পারিল না। সে নীরবে ভাবিতেছিল, যশোদার কথার জবাব নাই। সে সত্যই বলিয়াছে, কালো পাহাড়ের মেজাজ খারাপ হইয়া গিয়াছে। মহিষের মেজাজ একবার খারাপ হইলে আর শান্ত হয় না, বরং উত্তর উত্তর সে অশান্তই হইয়া ওঠে। কিন্তু তবু চোখ দিয়ে তাহার জল আসে। দিন কয়েক পর রাখালটা আসিয়া বলিল, আমি কাজ করতে লাড়ব মশায়, কালা পাহাড় যেরকম ফসাইয়াছে কোনোদিন হয়তো মেরেই ফেলাবে আমাকে। রংলাল বলিল, ফুসফাস করা মোষের স্বভাব, কই চল দেখি। দেখি। রংলাল কালা পাহাড়ের কাছে আসিয়া দাঁড়াইল। রক্ত চক্ষু লইয়া রংলালের দিকে দৃষ্টিপাত করিয়া কালা পাহাড় তাহার মুখটা রংলালের কুলে তুলিয়া দিল। রংলাল পরম স্নেহে তাহার মাথাটা চুলকাইতে আরম্ভ করিল। কিন্তু রংলাল তো অহরহ কালা পাহাড়ের কাছে থাকিতে পারে না যে তাহাকে শান্ত করিয়া রাখিবে। অন্য কেহ গেলেই কালা পাহাড় অশান্ত স্বভাবের পরিচয় দেয়। মধ্যে মধ্যে মুখ তুলিয়া চিৎকার আরম্ভ করে, আহ আহ আহ। সে ঊর্ধ্বমুখ হইয়া কুম্ভকর্ণকে খোঁজে। দড়ি ছিঁড়িয়া সে ডাকিতে ডাকিতে ওই নদীর ধারের দিকে চলিয়া যায়। রংলাল ভিন্ন অন্য কেউ তাহাকে ফিরাইতে গেলেই সে রুখিয়া দাঁড়ায়। সেদিন আবার একটা গরুর বাছুরকে মারিয়া ফেলিল। এই বাছুরটির সহিত তাহার বেশ একটি
মিষ্ট সম্বন্ধ ছিল। কুম্ভকর্ণ ও কালাপাহাড়ের যখন পূর্ণ ওদের রোমন্থন করিত, তখন সে আসিয়া তাহাদের ডাবা হইতে জাপ খাইয়া যাইত। নিতান্ত অল্প বয়সে বহুদিন অবুজের মতো সে তাহাদের পেটের তলায় মাতৃস্তনের সন্ধান করিত। কিন্তু সেদিন কালাপাহাড়ের মেজাজ ভালো ছিল না। বাছুরটা ডাবায় জাপ খাইবার জন্য আসিয়া তাহার মুখের সম্মুখ দিয়া মুখ বাড়াইল। কালাপাহাড় প্রচণ্ড ক্রোধের শিং দিয়া আঘাত করিয়া তাহাকে সরাইয়া দিল। যশোদা আর রংলালের অপেক্ষা করিল না। সে পাইকার ডাকিয়া কালাপাহাড়কে বিক্রয় করিয়া দিল। নিতান্ত অল্প দামেই বেচিত হইল। পাইকারটা বলিল, 60 টাকাই হয়তো আমার লোকসান হবে, এ গরম মোষ কি কেউ নেবে মশায়? যশোদা অনেক কথা কাটাকাটি করিয়া আর 5টি টাকা মাত্র বাড়াইতে সক্ষম হইল। পাইকারটা কালাপাহাড়কে লইয়া চলিয়া গেল। রংলাল নীরবে মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল। রংলাল তখনও চুপ করিয়া বসিয়াছিল। শব্দ শুনিয়া সে চমকিয়া উঠিল। সত্যই তো, কালাপাহাড় ফিরিয়া আসিয়াছে। রংলাল ছুটিয়া গিয়া তাহার কাছে দাঁড়াইল। কালাপাহাড় তাহার কোলে মাথাটা তুলিয়া দিল। পাইকারটা আসিয়া বলিল, আমার টাকা ফিরে দেন মশায়, এ মোষ আমি নেব না। বাপরে বাপরে, আমার জান মেরে ফেলা তো মশায়। জানা গেল খানিকটা পথ কালাপাহাড় বেশ গিয়েছিল, কিন্তু তারপরেই সে এমন খোট লইয়া দৌড়াইল যে কার সাধ্য উহাকে এক পা নড়ায়। পাইকারটা বলিল, লাঠি যদি তুললাম মশায়। ওরে বাপরে, সে ওর চাউনি কি? তারপর এমন তারা আমাকে দিলে আমি আধ কোষ ছুটে পালাই, তবে রক্ষে। তখন ও আপনার ফিরল, একেবারে উত্তরশ্বাসে ছুটে এলো, আমার টাকা কটা ফিরে দেন মশায়। সে আপনার টাকা ফিরাইয়া লইয়া চলিয়া গেল। যশোদা বলিল, এক কাজ করো তবে, হাটে যাও বরং। রংলাল বলিল, আমি পারব না। আর কে নিয়ে যেতে পারবে? না গেলে? অগত্যা রংলালই লইয়া গেল। পথে সে অনেক কাঁদিল। এই হাট হইতেই কালাপাহাড়কে সে কিনিয়াছিল, কিন্তু ফিরিল সে হাসিতে হাসিতে। কালাপাহাড়কে কেহ কেনে নাই। ওই পাইকারটা সেখানে এমন দুর্নাম রটাইয়াছে যে কেহ তাহার কাছে দিয়েও আসে নাই। যশোদা বলিল, তবে পরের হাটে যাও, এদিককার পাইকারও ও হাটে বড় যায় না। রংলালকে যাইতে হয়। যশোদা লেখাপড়া জানা, রোজকের ছেলে, সে এখন বড় হইয়াছে, তাহাকে লঙ্ঘন রংলাল করিতে পারে না। আর কালাপাহাড়কে রাখিবার কথা যে সে জোর করিয়া বলিতে পারে না। অনেক ক্ষতি যে হইয়া গেল। মহিষটার দাম 150 টাকা, তারপর গো হত্যার জন্য প্রায়শ্চিত্তের খরচ 7-8 টাকা। 1 মাস চাষ বন্ধ হইয়া আছে, সে ক্ষতির মূল্য হিসাব নিকাশের বাহিরে। হাটে একজন পাইকার কালাপাহাড়কে দেখিয়া অত্যন্ত আগ্রহ প্রকাশ করিয়া কিনিয়া নিল। এক বড় জমিদারের এমনই একটি মহিষের বরাত আছে, দামও সে ভালোই দিল, 105 টাকা। রংলাল বলিল, এই দেখো ভাই, মোষটা আমার ভারী গা ঘেঁষা। এখন এইখানে যেমন বাধা আছে, থাক, আমি চলে যাই, তারপরে তোমরা নিয়ে যেও, নইলে হয়তো চেঁচাবে, দুষ্টমি করবে। তার চোখ দিয়া জল পড়িতেছিল। পাইকারটা হাসিয়া বলিল, তা বেশ, থাকুক এইখানেই, তুমি যাও। রংলাল তাড়াতাড়ি পা চালাইয়া একেবারে শহরের স্টেশনের ট্রেনে চাপিয়া বসিল। হাঁটিয়া ফিরিবার মতো শক্তি তাহার ছিল না। কিছুক্ষণ পরেই পাইকার কালাপাহাড়ের দড়ি ধরিয়া টান দিল। কালাপাহাড় তাহার দিকে চাহিয়া চকিত হইয়া চারিদিকে চাহিতে চাহিতে ডাকিল, সে রংলালকে খুঁজিতেছিল, কিন্তু কই, সে কই? পাইকারটা লাঠি দিয়া মৃদু আঘাত করিয়া তাড়া দিল, চল চল। কালাপাহাড় আবার ডাকিল, সে খোট পাতিয়া দাঁড়াইল, যাইবে না। পাইকারটা আবার তাহাকে আঘাত করিল। কালাপাহাড় পাগলের মতো চারিদিকে রংলালকে খুঁজিতেছিল,
কই সে কই? নাই, সে তো নাই। কালাপাহাড় দুর্দান্ত টানে পাইকারের হাত হইতে আপন গলার দড়ি ছিনাইয়া লইয়া ছুটিল। এই পথ দিয়া তাহারা আসিয়াছে। ঊর্ধ্বমুখে এসে ছুটিতেছিল আর প্রাণপণে ডাকিতেছিল, আ আ আ। পাইকারটা কয়েকজনকে ছুটাইয়া লইয়া কালাপাহাড়ের পথ রোধ করিল, কিন্তু দুর্দান্ত কালাপাহাড় পিঠের উপর লাঠি বর্ষণ অগ্রাহ্য করিয়া সম্মুখীর লোকটাকে শিং দিয়া শূন্যে নিক্ষেপ করিয়া আপন পথ মুক্ত করিয়া লইয়া উন্মত্তের মতো ছুটিল। কিন্তু একই, এসব যে তাহার সম্পূর্ণ অপরিচিত। শহরের রাস্তায় দুই পাশে সারি সারি দোকান, এত জনতা, ওটা কি? একখানা ঘোড়ার গাড়ি আসিতেছিল। কালাপাহাড় ভয়ে এক পাশে রাস্তা দিয়া ছুটিল। রাস্তায় লোকজন হৈ হৈ করিতেছিল, কারমোষ কারমোষ। ও কি, ও কি অদ্ভুত আকার, বিকট শব্দ। একখানা মোটর কার আসিতেছে। কালাপাহাড় জ্ঞান লোপ পাইয়া গেল। তাহার মনশ্চক্ষে আপনার বাড়িখানি দেখিতেছিল আর রংলালকে তার স্বরে ডাকিতেছিল। সে একেবারে একখানা পানের দোকান চুরমার করিয়া দিয়া আবার বিপরীত দিকে ফিরিল। লোকজন প্রাণ ভয়ে ছুটিয়া পালাইতেছিল। কালাপাহাড়ও প্রাণ ভয়ে ছুটিতেছিল। দেখিতে দেখিতে দুইটা লোক জখম হইয়া গেল। কালাপাহাড় ছুটিতেছে আর রংলালকে ডাকিতেছে, আ আ আ। কিন্তু একই, ঘুরিয়া ফিরিয়া সে কোথায় যাইতেছে? কোথায়? কত দূরে তাহার বাড়ি? আবার সেই বিকট শব্দ, সেই অপরিচিত জানোয়ার। এবার সে ক্রুদ্ধ বিক্রমে তাহার সহিত লড়িবার জন্য দাঁড়াইল। মোটরখানাও তাহার সন্ধানে আসিয়াছে। পুলিশ সাহেবের মোটরখানা। পাগলা মহিষের সংবাদ পৌঁছিয়া গিয়াছে। মোটরখানাও দাঁড়াইল। কালাপাহাড় প্রচণ্ড বিক্রমে অগ্রসর হইল। কিন্তু তাহার পূর্বেই ধ্বনিত হইল একটি কঠিন শব্দ। কালাপাহাড় কিছু বুঝিল না, কিন্তু অত্যন্ত কঠিন নিদারুণ যন্ত্রণা মুহূর্তের জন্য। তারপর সে টলিতে টলিতে মাটিতে লুটাইয়া পড়িল। সাহেব রিভলভারটা খাপে পুরিয়া সঙ্গের কনস্টেবলকে নামাইয়া দিলেন, বলিলেন, ডোমলক্ষ্য বোলাও।